হিন্দু মুসলমানের যে বন্ডিংটা আছে এটা মনে হয় ইন্ডিয়াতেও নাই। গণ অভ্যর্থন হইল, তারপরে যে স্পিরিটটা ছিল ওই স্পিরিটেরতে কিন্তু এখন বিএনপির অনেক নেতাকর্মী কিন্তু স্টপ হয়ে গেছে। আমরা যখন একটা নতুন সরকার গঠন হবে তখন আমরা এটা বুঝতে পারবো যে কতটুকু এটা নিয়ন্ত্রণে আছে। এই এনবিআর চেয়ারম্যান যে অনৈতিক কাজগুলি করে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি দেখেছেন যে সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন, বড় বড় শোডাউনও করছেন তাদের নিরাপত্তার জন্য। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কতটা জরুরি দেশের জন্য? ধন্যবাদ। অ্যাকচুয়ালি হিন্দু সাম্প্রদায়িক যে আন্দোলন করতেছে এটা আমরা যেটা ফেসবুকে বা মিডিয়ার মাধ্যমে দেখতেছি, এটা আমার কাছে মনে হয় একটু কিছু একটা রং মাখানো বা তুলি মাখানো কিছুটা আছে, আর কিছুটা তো অবশ্যই সত্য আছে। কারণ এই গণ অভ্যর্থনের পর কিন্তু হিন্দু মুসলমান আলাদা করে কোনো বাছবিচার ছিল না। যেটা ভাই বললেন, যেখানে যেটা পাইছে যে 32 নম্বর ভাঙার পর কিন্তু পাশের বাড়িটার কথা খেয়াল করেন নাই, শান্তুরের কথা খেয়াল করেন নাই, শান্তুরের পাশে চিলিস আছে এটার কথা খেয়াল করেন নাই। এক কিনারের থেকে এইটা হয়েছে, হয়তো ওইরকম একটা কোনো ঘটনা ঘটছে। কিন্তু তারপরে আমি মনে করি যে আমাদের এই বাংলাদেশের মধ্যে যে হিন্দু মুসলমানের যে বন্ডিংটা আছে এটা মনে হয় ইন্ডিয়াতেও নাই। আপনি দেখেন, আমি তো একদম আমার কিন্তু মানে পুরন বাড়ি ঢাকেশ্বরী মন্দিরের থেকে 3-4টা বাড়ির পরে আমার বাড়ি, বুঝছেন, এখনও ওইখানে আছে আমার বাসা। তাহলে আমি দেখি যে ঈদের যে উৎসবটা হয় আমাদের মুসলমানের দুইটা, একটা তো ধরেন ওই আপনার যেহেতু পোস্তা ওইখানে চামড়ার একটা বিরাট ব্যবসা হয় এখানে, তখনও কিন্তু রাস্তা বন্ধ করে কোনো কিছু হয় না, একদম গাড়ি চলতেছে, আমার বাসা থেকে গাড়ি বের করতেছি, মানুষ চলাচল করতেছে, ওইখানে চামড়া যাচ্ছে, চামড়ার ট্রাক যাচ্ছে, রাত্রবেলা ঢুকছে এবং ওই সিস্টেমে সবসময় চলে। কিন্তু দেখবেন হিন্দুদের যখন ঢাকেশ্বরী মন্দিরের কোনো পুজো বা সাধারণত ছোট ছোট প্রোগ্রামগুলিতে পুরো রাস্তা ব্র্যাকেট দিয়ে উৎসব পালন করে, এবং সেই উৎসব কিন্তু তারা একা করে না। এখানে ধরেন 2000 হিন্দু থাকলে 8000 মুসলমান থাকে এবং ওই উৎসবটা একসাথে মিলিত হয়। যার ফলে আমার মনে হয় এইটা কিছুটা রাজনৈতিক ছায়া আছে, এছাড়া আর কিছুই না। আজকে আমি আপনাদের সুবাদে অনেক চ্যানেলেই দেখলাম, অনেক হিন্দুরা, আমি নিপুণ রায়ের একটা প্রোগ্রাম দেখলাম, অনেক হিন্দুরা বলতেছিল যে আমাদের কাছে এরকম কোনো রিপোর্ট নাই, যে এরকম যেরকম রিপোর্ট এত এত হিন্দু বাড়ি জ্বালাচ্ছে। তারপরে আমি মনে করি যে অস্বীকার করার কিছু নাই। এই যখন আমরা পূর্বের ন্যায় দেখছি যে কোনো কিছু হইলেই একদম সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, যদি দেওয়া হয়েছে, এবং একটা জনগোষ্ঠী বা একটা শ্রেণীর লোক কিন্তু এটা ওৎপেতে থাকে, যেটা আমি বলার চেষ্টা করলাম ওই এর আগেও, যে হয়তো সুযোগ রাজনীতি করে ভাইয়ের একটু হয়তো লাগতে পারে। আমাদের কাছে প্রত্যাশাটা বিএনপির কাছে অনেক বেশি, কারণ আমরা একটা সময় যখন বিএনপি, যখন আমানুল্লাহ ভাইয়ের কথাই বলি, যখন ডাকসুর বিপি হলেন তখন আমাদের বেকার লাইফ, আমাদের পুরো ব্যাচটাই দেখতাম আমান ভাইয়ের সাথে গিয়ে করতো। তখন তো আমান ভাই কিন্তু তখন বিপি হওয়ার কথা ছিল না, ভাইয়ের মনে থাকার কথা। তখন পুরো ঢাকা ইউনিভার্সিটির মধ্যে চিকা মারা হয়ে গেছে দুদু রিপন, এবং তখন সবাই জানতো যে এই নির্বাচনটা দুদু রিপন করতেছে। কিন্তু হঠাৎ এসা এই আমান খোকন রিপনের এই ইটা হইল, তাই না? তো এই জন্য আমি মনে করি আমার জন্ম কেরানীগঞ্জে, আমার কেরানীগঞ্জে দেখছি যে পুরো মানে একাকার বিএনপি, কিন্তু বিএনপির পরের পিরিয়ডটা আমরা দেখছি যে কি হয়েছে, কি হইতো, বা এই আওয়ামী লীগের পিরিয়ডটা দেখলাম। যার ফলে সব পিরিয়ডে আমরা ব্যবসায়ীরা তো একটু হলেও করি, আপনার মনিটরিং করি, চাপে থাকি সবসময়। আর যেহেতু আমরা ব্যবসায়ীদের নেতৃত্ব দিচ্ছি, আমাদের কাছে অনেক ধরনের বিচার আসে। আমি মনে করি যে এই মুহূর্তে যে ঘটনাগুলি ঘটতেছে এগুলি আড়াল না করে বিএনপি, যেটা বললেন ভাই, যে অনেক আমরা দেখতেছি অনেক জায়গায় বহিষ্কার করছেন, এবং অনেক জায়গা ঢাকা, আমি নাম বলতে চাই না আপনাকে, অফিস কেনে বললে বলতে পারি আমি আপনাকে, অনেক জায়গায় যারা যেদিনকে গণ অভ্যর্থন হইল তারপরে যে স্পিরিটটা ছিল ওই স্পিরিটেরতে কিন্তু এখন বিএনপির অনেক নেতাকর্মী কিন্তু স্টপ হয়ে গেছে। নিশ্চয়ই যে তারেক রহমানের একটা মেসেজ ছিল বা কেন্দ্রীয়ভাবে একটা নির্দেশনা আছে, কিন্তু তারপরে আমি বলবো যারা এই আপনার মোশাররফ ভাইয়ের মতো টকশো করেন, যারা টকশোতে আসেন, এদের আমার মনে হয় এই জিনিসগুলি স্বীকার করেই আপনার টকশোতে বসা উচিত, যে এগুলি হচ্ছে আমরা
কেন্দ্রীয়ভাবে এটার পদক্ষেপ নিচ্ছি। আর যদি ওই আওয়ামী লীগ মার্কার মতো যদি আবারও বলে যে এটা হয় না, এটা করি না, তাহলে আমি একটু জাহিদ ভাই বলি, তাহলে হয় কি, ওই যারা অন্যায়গুলি করে না, এরা মনে করে যে আমাদের তো একটা পিছনে ব্যাকিং আছে, এবং আর যারা আমরা প্রতিরোধ করতে চাই এরাও ভয় পায় যে এদের সম্বন্ধে তো কিছু বলা যাবে না। তো এই জন্য আমি মনে করি যে সত্যকে সত্য বললে এটা ছোটর কিছু নাই। অর্থনীতির জন্য স্থিতিশীলতা কতটা প্রয়োজন, এবং এই সময়ে সংকটকালীন সময়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ কোনো সুপারিশ বা চাওয়া আছে কিনা ব্যবসায়ীদের? দেখেন, বর্তমান মূল্যস্ফীতি মনে হয় 11-এর উপরে আছে। আপনার এই চ্যানেলে বলে গেছিলাম যে এটা 15 গিয়ে ঠেকবে বা 16 গিয়ে ঠেকবে। তারপরে আমরা তো ব্যবসায়ী যারা আশাবাদী, আমরা ইনভেস্ট করব, আবার ব্যাক করব, আমরা তো সবসময় আশা নিয়ে ব্যবসা করি। কম অন্য সময়ের চেয়ে, সরি, বাজার দর একটু কম অন্য সময়ের চেয়ে, এইটা এইভাবে বলা ঠিক হবে না এখন। কারণ হচ্ছে কি, ধরেন এখন মানুষের বাজারেও কিন্তু কমই যান। এই অবস্থা দেখবেন বের হয় কম, বাজার সদাই করে কম, যারা একবার আনলে দুইবার যান না। এই জন্য হয়তো কিছু একটা, আর চাঁদাবাজিটা একটু নিয়ন্ত্রণে আছে, বা যারা চাঁদাবাজি করতেন রাস্তায় রাস্তায়, যুবলীগ, ছাত্রলীগ, অনেক এরকম ছিল, পুলিশ বাহিনী ছিল, এটা তো অন্তত আপাতত স্টপ আছে। আমাদের এখন এটা বলার সময় আসে নাই। আমরা যখন একটা নতুন সরকার গঠন হবে তখন আমরা এটা বুঝতে পারবো যে কতটুকু এটা নিয়ন্ত্রণে আছে বা এটা ধরতে পারবো। তবে হ্যাঁ, যে বড় বড় কোম্পানিগুলি আছে এগুলির এখনই লাগাম ধরা উচিত। আপনি কেন এই চিনি গুঁড়া চাল, পোলার চাল, মুড়ি ওই প্লাস্টিক প্যাকেটের ভিতরে হবে? 1 কেজি একটা প্লাস্টিকের দাম 10 টাকা, 10 টাকা বেড়ে গেল। আমরা সারা জীবন ছোটোকালে বস্তার মধ্যে পোলার চাল খেয়েছি। ওনার মুড়ির ব্যবসাও করতে হবে, ওই পোলার চালের ব্যবসা করতে হবে। এগুলি লাগাম ধরলে অটোমেটিকলি দেখবেন যে দাম কমে আসতেছে। তারপরে এই 10 টাকা যে ওই 1 কেজির ভিতরে, এটা কিন্তু না, দেখবেন টিভিতে অ্যাড হইতেছে চিনি গুঁড়া চালে। আপনি নিজেই বলেন, একটা অ্যাড দিতে মিনিমাম আপনার, যদি আমি আপনার চ্যানেলেই যদি দিই, আমার মনে হয় না 5,000 টাকা নিচে আমি পার মিনিট দিতে পারবো, বা 7,000 টাকা নিচে দিতে পারবো। এরকম 15টা 20টা চ্যানেলে আপনি হিসাব করেন দৈনিক একটা প্রোডাক্টের কত টাকা অ্যাডের ওর পিছে খরচা আছে। আজকে যদি এই চাউলের দোকানে যদি এই চাউলটা থাকতো, তাহলে কিন্তু এইটা অ্যাড আপনার এখানে দিতে আসতো না। কারণ আমি যখন যাব, আমার যেরকম অ্যাবিলিটি আছে, আমার যেরকম ক্যাপাসিটি আছে, আমি কিন্তু ওই রকম চাউলটা কিনবো, গিয়ে বলবো যে কালিজিরা চালটা দাও, আরেকজন হচ্ছে একটু নিম্ন সময় নেবে, আরেকটু হচ্ছে ভালোটা নিবে। কিন্তু এখন এমন হয়ে গেছে, দেখবেন চাষি অমুক তুমুক এসিআই দুনিয়ার একটা প্যাকেট দিয়ে চাল বিক্রি হইতেছে। এগুলি লাগাম ধরা উচিত। তার আগে ধরা উচিত এনবিআরকে। বহুবার বলছি, যদি এনবিআরকে, অনেকেই পদত্যাগ করছেন, কিন্তু ব্যবসায়ীরাও চেয়েছেন এনবিআর চেয়ারম্যান। শুনেন, এই চেয়ারম্যান কেন, এই উনি যেগুলি দিয়ে গেছে, এই ঘোষিত বেগম যতগুলি দিয়ে গেছে, সবগুলি তো দেখেন ওয়াসার এমডি, যত নিয়োগগুলি অবৈধভাবে দিয়ে গেছেন উনি, সবগুলি তো এরকম। আমি তো ধরেন 84 থেকে ইম্পোর্ট করি, আমার 84 থেকে এই পর্যন্ত রেকর্ড নাই যে এনবিআর এর চেয়ারম্যান পরপর এরকম 3 বার এক্সটেনশন হয়। এবং এই এনবিআর এর চেয়ারম্যান যে অনৈতিক কাজগুলি করে গেছে, আপনি কল্পনা করতে পারবেন না। হয়তো বলতে পারেন যে উনি সৎ লোক, অমুক লোক। একটা লোক শুধু টাকা চুরি করলে কিন্তু চোর না, যদি ওর নীতি আদর্শ বিচ্যুত থাকে, সেও কিন্তু ওই দুর্নীতিবাজি হয়। আপনি দেখেন, আমি বহুবার বলছি, হাতে সময় কম, আমি একটু বলি যে যখন এই আপনার ট্যারিফ ভ্যালুটা তৈরি করা হয়, ওইখানেই শুরু করে দেয় কিভাবে ঘুষ খাইতে হবে। ওইখানেই ফ্যাক্টর রেখা দেয়, একটা অপশন রেখা দেয় নিম্নতম ভ্যালু। এই নিম্নতম ভ্যালুর জুজুর ভয় দেখা প্রত্যেকটা পোটে কোটি কোটি টাকা চাঁদাবাজি হয় প্রতিদিন।